প্রথমে একটা ভিডিও করেছিলাম রাজনীতিবিদ কারা বা আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদ কাদেরকে আমরা অভিহিত করতে পারি। তো সেই ভিডিওটার আলোকে আজকে দ্বিতীয় ভিডিওটা, কারণ ওই ভিডিওর মাধ্যমেই কিছু ক্লারিফিকেশন আমার সামনে আসছে। সেই ক্লারিফিকেশনের আলোকেই আমি কথাবার্তা বলবো। বঙ্গবন্ধু কি আসলেই জাতীয় নেতা, বা শেখ মুজিবুর রহমান কি আমাদের প্রেক্ষাপটে আসলেই জাতীয় নেতা, বা তার উপলক্ষে যে শোক দিবস পালন হয় সেই শোক দিবস পালন করার কতটা যৌক্তিক? আমার মতামত বলবো আমি এই ভিডিওর শেষের দিকে। আমি কোন পক্ষে আছি সেই মতামতটা আমি এই ভিডিওর শেষের দিকে দেওয়ার চেষ্টা করব। আসুন প্রথমেই আমরা শুরু করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে 1970 সাল থেকে 1975 সাল পর্যন্ত যে পরিমাণ সিনেমেটিক অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে আমাদের দেশটা চলে গেছে, সেই আলোকে যদি কথা বলতে হয় তাহলে এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। আপনারা জানেন 1949 সালের 23শে জুন মাওলানা ভাসানী যে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল, সেই আওয়ামী মুসলিম লীগ থেকেই আওয়ামী লীগ 1953 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1953 সালেই মাওলানা ভাসানী হকের নেতৃত্বে অন্তত 153টি সিট পেয়েছিলেন পাকিস্তান পরিষদের। তখন দলের মধ্যে বিভিন্ন কোন্দল সৃষ্টি হয় এই শেখ মুজিবের নেতৃত্বেই। অনেকাংশে এই কথাগুলো পরিস্ফুটিত হয়েছে। মাওলানা ভাসানীর সাথে দৌরত্ব, মাওলানা ভাসানী পাকিস্তানের প্রতি অনেকটা যোগপ্রবণ আওয়ামী লীগের কথাবার্তা থেকে এই কথাগুলো আসছে। 1966 সালের আগ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবকে ওই রকম মানুষ ছিলেন না। 1954 সালে যদিও উনি একটা মন্ত্রী পর্যায়ের পদমর্যাদা পেয়েছিলেন কয়েক মাসের জন্য, কিন্তু তার যে ভূমিদশ, তার যে কথাবার্তা, তার যে জনগণের প্রতি ম্যান্ডেট, সেটা এসেছে 1966 সালে, যখন তিনি মাত্র 36-37 বছর বয়সে উনি আওয়ামী লীগের সভাপতি হয় স্বঘোষিত। কারণ ওই সময় মাওলানা ভাসানী ছিল না, সোহরাওয়ার্দী ছিল না, এবং বাঘা বাঘা নেতা যেগুলোকে আমরা চিনি, সেই সমস্ত বাঘা বাঘা নেতাগুলো কিন্তু এই আওয়ামী লীগের ভিতরে ছিল না। যাই হোক, 1966 সালের 6 দফা শেখ মুজিবকে অসংখ্যবার মানুষের মণিকোঠায় স্থান করে দিয়েছে, যার কারণে 1966 সালের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আমাদের দেশের আনাচে কানাচে খুবই সুন্দরভাবে ঢুকে পড়ছে। 1970 সালের নির্বাচনে মাওলানা ভাসানী তীব্র বিরোধিতা করেছিলেন এই বলে যে এই নির্বাচনের মাধ্যমে পাকিস্তান যেই পরিমাণ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে, সেই বৈষম্যটা একটা স্থায়ী রূপ লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব উনি ক্ষমতা লিপ্স হয়ে সেই কথাগুলোকে আমলে না নিয়ে মাওলানা ভাসানীকে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি নির্বাচন করে এবং ওই নির্বাচনে মারাত্মকভাবে ভূমিদশ বিজয় নিয়ে আসে। কিন্তু দেখা গেল যে সেই নির্বাচনে বিজয় নেওয়ার পরেও পাকিস্তান তার আগের কথা মতোই, আগের কথাবার্তা যেরকম ছিল সেই কথাবার্তার আলোকেই মাওলানা ভাসানী যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই ভবিষ্যৎবাণীর আলোকেই পাকিস্তান তাদের যে প্রতিশ্রুত কথাবার্তা সেই কথাবার্তাগুলো রাখলেন না, এবং যার কারণে একটা যুদ্ধ সংগঠিত হইল। এবং এই যুদ্ধের মধ্যে সবচেয়ে অগ্রগামী সৈনিক ছিলেন মাওলানা ভাসানী। 1952 সালের আগ থেকে উনি ভাষা সংগ্রাম পরিষদের সর্বদলীয় উপদেষ্টা ছিলেন। তখন থেকেই বলতেছিলেন যে এই পূর্ব পাকিস্তানের একমাত্র মুক্তি হলো স্বাধীনতার মুক্তিযুদ্ধ, এবং স্বাধীনতা ছাড়া এই পূর্ব পাকিস্তানের যে অধিকার আদায়, মানুষের যে অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার কখনো ভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপরে আমাদের আতাউল গনি ওসমানী, যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এম এ ওসমানী যাকে বলি, উনি নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, অথচ ওনার নাম বিগত 17 বছরে শেখ হাসিনা একবার উচ্চারণ করেছে কিনা আমার জানা নেই। এবং ওনার যে কবরস্থান, সেই কবরস্থানে পুষ্পমাল্য বা বিভিন্ন ধরনের শোক প্রস্তাব ঘোষণা করার কথাও আমরা মিডিয়াতে কখনো শুনিনি। মাওলানা ভাসানী কে উপলক্ষ করে টাঙ্গাইল যে মাজার জিয়ারত করার কথা, সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের মাঝে আসেনি। এরপরে আমাদের সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, তাজউদ্দিন ছিলেন, এই সমস্ত মানুষকে ডিঙ্গিয়ে সে একচ্ছত্র অধিকার লাভ করে তার দলের উপরে। এবং পাকিস্তানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন সে ব্যাগপট্টি গুছিয়ে সে নিশ্চিতভাবেই জেনেছিল যে তাকে খুন করা হবে না, তাকে অন্তত মারা হবে না। এরপরে কি হলো, সেনাবাহিনীর
যখন কোনো অংশই মানে জনগণকে বিচ্ছিন্ন করতে খুব সিরিয়াস ভাবে কাজে লাগছে, তখন কেউ ডিক্লারেশন দেওয়ার মতো সামর্থ্য ছিল না, সাহস ছিল না। সেই সময় জিয়াউর রহমান এসেছিলেন খুব দাম্ভিকতার সাথে, সাহসিকতার সাথে, যে উই রিভোল্ট। তখন থেকে কিন্তু ইনস্টিটিউশনালি যুদ্ধটা শুরু হয়েছিল। কিন্তু জিয়ার নামটাও আজ পর্যন্ত, সে যেভাবেই শেখ হাসিনা বলেছে, তার বিভিন্ন ভিডিওতে সে বলেছে পাকিস্তানের চর, তার লেখাপড়া পাকিস্তানে হয়েছিল, সে বেড়ে উঠেছিল পাকিস্তানে এবং পাকিস্তানে মিলিটারি ট্রেনিং নিয়েছিল। কিন্তু জিয়া যেভাবে যুদ্ধের ময়দানে এই ডিক্লারেশন দিয়ে সে তার পরিবারকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলিয়েছিল এবং সে তার নিজেকে তো পরিস্থিতি ফেলেই ছিল, সেই জিনিসগুলোকে আজ পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয় না। অথচ আমাদের মুক্তিযুদ্ধের নামে যে সমস্ত গাল গল্প করা হয়, সেই গাল গল্পের পিছনে এই সমস্ত মানুষগুলোর যে অবদান, সেই সমস্ত অবদানগুলো কিন্তু আজকে আমরা মনে করতে পারি না। কেন মনে করতে পারি না? শেখ হাসিনা তার 17 বছরের অবস্থানে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় বঙ্গবন্ধুর একটা করে মূর্তি, 2টা করে মূর্তি, 10টা করে মূর্তি বানিয়েছিল। মানুষ যেদিকেই তাকাবে সেদিকেই যেন বুঝতে পারে যে এই দেশের ভিতরে বঙ্গবন্ধুর উপরে কোনো মানুষ ছিল না এবং বঙ্গবন্ধুর কর্তৃত্বের উপরে কোনো মানুষ ছিল না। বিষয়টা আসলে 1973 সালের যে ঘটনা, সেই ঘটনার আলোকেও দেখা যায়। 1973 সালের যে নির্বাচন হয়েছিল, কারচুপির মধ্যে নির্বাচন, সেই নির্বাচনে বঙ্গবন্ধু ভূমিধ্বস বিজয় অর্জন করেছিলেন, 292টা আসন লাভ করেছিলেন। মাত্র 10টি আসন সে জামাত ইসলামী বা বিভিন্ন দল পেয়েছিলেন। আমরা এটা সকলেই জানি যে 10টি আসনের নিচে কোনোভাবেই মানে বিরোধী দল হওয়া যায় না। তারপরে 292টি আসন পাওয়ার পরে উনি এটুকুনো সহ্য করতে পারে নাই। উনি সবসময় প্যানিক থাকতো যে জনগণ বা এই যে সমস্ত লোকগুলো আমার বিরোধী রাজনীতি করে, তারা যে কোনো সময় আমাকে বাকরুদ্ধ করে ফেলতে পারে, এর ভয়াবহ ঘটনা ঘটতে পারে। যার কারণে উনি সকল দলকে ব্যান করে মাত্র 4টি পত্রিকা রেখে বাকশাল গঠন করেছিলেন। তখন আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা তাজউদ্দিন বলেছিলেন, জাতীয় চার নেতার একজন তাজউদ্দিন বলেছিলেন যে মুজিব ভাই, আপনি যেটা করলেন, আপনাকে এখন শান্তিপূর্ণ ভাবে অপসারণ করার আর কোনো বিকল্প রাস্তায় আপনি রাখলেন না। এই কথার মাধ্যমে পরিস্ফুটিত হয় যে 15ই আগস্ট যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে বা এরকম একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, দেশের পরিস্থিতি এরকম হচ্ছে, সেটা মোটামুটি যাদের সুস্থ মস্তিষ্ক আছে, অল্প লেখাপড়াও আছে, তারাও হয়তো বুঝতে পেরেছিল। এই একইভাবে ঘটনা শেখ হাসিনার আমলে এই একই ধরনের ঘটনা ঘটলো, যে ঘটনাটাকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 2013 সালের পর থেকে মানুষের উপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে, যেভাবে ভিকটিম করা হয়েছে মানুষকে, শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও বানিয়ে সমস্ত ভিডিওকে কনফিডেন্সিয়ালি অনলি মি করে রাখতে হয়েছে, ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে অনলি মি করে রাখতে হয়েছে। আমরা যদিও উপরে উপরে বিভিন্ন মানুষকে সেলিব্রেট করেছি, এছাড়া আমাদের আর কোনো ওয়ে ছিল না। কারণ আমাদের চাইতে বাঘা বাঘা মানুষ, যে সমস্ত মানুষ মানে আপনার পত্রিকার সম্পাদক, সেই সমস্ত মানুষকেও আদালতের কাঠগড়ায় অনেকবার ঠুকতে হয়েছে, জেলে যেতে হয়েছে, রিমান্ডে শিকার হয়েছে এবং রিমান্ডে অনেক মানুষ মারাও গিয়েছে। আমাদের সাংবাদিক শহীদুল আলমকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা ভয়াবহ আকার ধারণ করেছিল। যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলে দেখেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা বিচারের কথা বলে যায়। রাষ্ট্রের যে 3টি অঙ্গ, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, এই 3টি বিভাগ যে স্বাধীনভাবে কাজ করার কথা, সেই সমস্ত বিভাগগুলো স্বাধীনভাবে কাজ করার কথা তো আসেইনি, মানুষও কাজ করতে পারেনি। বরং শেখ হাসিনা এমন ভাবে নিজের কর্তৃত্ব, ফ্যাসিবাদ এবং রাজাকারী অ্যাক্টিভিটি চালিয়েছিল যে তার কথার বাইরে এই ঢাকা শহর না, শুধু বাংলাদেশের কোনো পাথাও নড়বে না, এইরকম একটা পরিস্থিতি সে সৃষ্টি করেছিল। সেই পরিস্থিতির স্বাভাবিকভাবে আমরা অনেকটা বিচার বিশ্লেষণ করতে পেরেছিলাম যে তার এইরকমই বঙ্গবন্ধুর মধ্যেই হয়তো পরিণামটা হতে যাচ্ছে। আমরা এটাও বারংবার বলছি, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হয়, এবং এটাও ইতিহাসের শিক্ষা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। শেখ হাসিনা সেই জিনিসটাই করলো। শেখ হাসিনা আজকে দিল্লির যে এয়ারবেজে স্থান নিয়েছে, সেটাতে ভারত অনেকটা আটকে গেছে তাকে আশ্রয় দেওয়ার পরে, অ্যাসাইলাম দেওয়ার পরে, সাময়িক আশ্রয় দেওয়ার পরেও। কারণ সে চিন্তা ভাবনা করতেছে পৃথিবীর যেই দেশই তাকে অ্যাসাইলাম দেওয়ার চিন্তা ভাবনা করুক, তাকে তখনই বিমান থেকে তুলে দেওয়া যাবে। এবং এটাও শঙ্কার মধ্যে আছে যে হয়তো তাকে যদি স্বাভাবিক জীবনে নিয়ে আসা যায় বা স্বাভাবিকভাবে অ্যাসাইলাম দেওয়া হয়, সে যে কোনো ভাবে হত্যাকাণ্ডের শিকার হতে পারে। যার কারণে তার মেয়ে দিল্লিতে বসবাস করা সত্ত্বেও তার মেয়ের সাথে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা জানি
পুতুলের এর আগে রাজাকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলের সাথে বিয়ে হয়েছিল, সেই বিয়েটাও ভেঙে গিয়েছে, সেও অনেক বিতর্কিত, সেও পারিবারিক ভাবে হ্যাপি না। আবার এই যে অস্থির মস্তিষ্কের যে জয়, নিজের শরীরে ট্যাটু আঁকাইছে, নিজের শরীরে ট্যাটু আঁকিয়েছে, যে বিভিন্ন ধরনের কথাবার্তা মানে বলতেছে, এই সমস্ত কথাবার্তার দ্বারা আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনগুলো আরো বিপদে পড়তে যাচ্ছে। আপনারা একটু হিসাব করে দেখেন, সে প্রথমে বলল যে তার মাকে অল্প টাইম দেওয়া হয়েছে, যে টাইমের মধ্যে সে তার নিজের ব্যাগটা পর্যন্ত গুছিয়ে আনতে পারে নাই। সে তার কিছুক্ষণ পরেই বলল সে তার মা পদত্যাগ করে নাই, সে এখনো প্রাইম মিনিস্টার আছে। আবার তার কিছুক্ষণ পরে সে বলতেছে যে আমরা বিশ্বাস করি যে বিএনপির উপর যে নির্যাতন করা হয়েছে, বিএনপির মাধ্যমে আমরা একত্রিত হয়ে আমরা নির্বাচন করব, আমরা বিশ্বাস করি এখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং যদি ক্ষমতায় নাও আসতে পারে অন্তত বিরোধী দলে থাকবে। এবং সেই আবার একটু পরেই বলল যে ভারতকে খুবই জোরালো ভাবে রিকোয়েস্ট করব যে ভারত যেন 3 মাসের মধ্যে এই একটা নির্বাচন অনুষ্ঠিত করতে পারে ভারতের নেতৃত্বে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবার ক্ষমতায় আসব, আমরা একটা প্রতি বিপ্লব ঘটাবো, গণ অভ্যুত্থানের প্রতি বিপ্লব ঘটাবো। একটা মানুষ, সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাকি মাস্টার্স করেছে, সে অনার্স করছে বিভিন্ন জায়গায় থেকে, আবিজাবি জায়গায় থেকে, তার যে লেখাপড়ার গতিবিধি, তার যে লেখাপড়ার যে মস্তিষ্ক, আমি তো মনে করি সেটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 3rd ক্লাস স্টুডেন্ট পড়ে কোটার মাধ্যমে ভাষা বিজ্ঞান বা আরো লয়ার যে সাবজেক্ট গুলো আছে সেই সমস্ত সাবজেক্ট গুলোও পড়ছে, সেই সমস্ত ছেলে মেয়েরাও নিশ্চিত তার চেয়ে ভালো শিক্ষিত। না হলে সে এইভাবে কথা বলে তার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে এইভাবে বিপদের মুখে সে ফেলতে পারতো না। আজকে আওয়ামী লীগের পদ পদবি দেখেন, একসময় বিক্রি হতো, লাখ লাখ টাকায় বিক্রি হতো, আজকে আওয়ামী লীগের পদ পদবি গুলো হচ্ছে এরকম যে নিশ্চিত আজরাইলের সাথে সাক্ষাৎকারের মতো হচ্ছে। অর্থাৎ আজকে আপনি যদি আওয়ামী লীগের সভাপতি আপনাকে বানানো চায়, বা আওয়ামী লীগের সভাপতি পদ আপনাকে দেওয়া হয়, আপনি নিবেন না। কি কারণে নেবেন না? আপনি জানেন যে এই সমস্ত বড় বড় পদ বা এই সমস্ত ছোট ছোট পদ নেওয়া এখন নিশ্চিত আজরাইলের সাথে সাক্ষাৎ করার সমতুল্য হবে। আওয়ামী লীগকে কি পরিমাণ বিপদে এই প্রতিবন্ধী ছেলেটা পাঠাচ্ছে, এই প্রতিবন্ধী ছেলেটা বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে বিভিন্ন কথাবার্তা বলে করছে। আজকে দেখেন আপনি 15 আগস্টের যে জাতির জনকে আমরা বলি, তথাকথিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাজারে মুসলিমে কিছু মানুষ, হয়তো 15 থেকে 20 জন মানুষ যেতে পারছিল, যারা মানে ফুল বা শোক প্রস্তাব ওখানে দিতে যাচ্ছিল, কিন্তু তাদের জনগণ কিন্তু দেয়নি। ডক্টর আসিফ নজরুলের সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী মানে খুব ডিক্লারেশন দিয়ে সে মোমবাতি প্রজ্বলন করবে এই মর্মে সে ঘোষণা দিয়েছিল, কিন্তু দেখা গেল তার সাথে 5-7 জন মানুষও সে অ্যারেঞ্জ করতে পারে নাই। প্রতিমধ্যেই ছাত্র জনতা তাকে পিটিয়ে মানে তাকে ফেরত দিল, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করলো। সাবেক হয়তো মানে সাবেক স্ত্রী আসিফ নজরুলের, যিনি এখন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে, হয়তো এই কারণেও তাকে খুব নিশ্চিত সে এক্সিট দেওয়া হয়েছে। সুতরাং আপনারা এটা বুঝতেই পারতেছেন বাংলাদেশের রাজনীতি বলতে এই সমস্ত আউল ফাউল মানুষগুলোই বাংলাদেশের রাজনীতি করতেছে। আর বিএনপির পক্ষ থেকে আমি কয়েকটি কথা বলবো যে বিএনপি আসলে মনে করতেছে তাদেরকে ঈদ উৎসব হয়েছে। এলাকার যারা পাতি নেতা আছে, ছোট ছোট নেতা, যারা লেখাপড়া খুবই কম, ইন্টারমিডিয়েট পাশও না, সেই সমস্ত মানুষগুলো বিএনপি কে নিয়ে কি পরিমাণ লাফালাফি করতেছে। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবেন, বিএনপির অনেক নেতা যারা ছাত্র দল করেছে, তারা 40-45 বছর পর্যন্ত ছাত্র দলের তারা নেতৃত্বে ছিলেন। এই সমস্ত মানুষ দেখে আপনার দেশ গঠন হতে পারে? দেশ গঠন হতে পারে না। আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, তাদের হাতে যদি আমরা দায়িত্বটা দিতে পারি, তাহলে তারা নিশ্চিত একটা ভালো গন্তব্যে নিয়ে যাবে। তাদের মাধ্যমে যে রাজনৈতিক দল গঠন হবে, রাজনৈতিক অ্যাক্টিভিটি হবে, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে আমি বিশ্বাস করি দেশের জনগণ থাকবে। কারণ এই দেশের জনগণ নির্বাচনের আগে 500-1000 টাকা খেয়ে খেয়ে যে ধরনের নেতা নির্বাচিত করেছে, যে ধরনের নেতা কে ভোট দিতে তারা বাধ্য হয়েছিল, সেই জিনিসগুলো হয়তো এখন বোধোদয় হয়েছে। সুতরাং বিএনপির এত আনন্দিত হওয়ার কিছু নাই। এখানে বিএনপির ক্ষমতায় আসা মহা মহা কঠিন হয়ে গেছে। বিএনপি এবং জামাত হয়তো চিন্তা ভাবনা করবে 3 থেকে 6 মাসের মধ্যে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু আমি এটা নিশ্চিত এই দেশের ছাত্র জনতা তাদের ডক্টর মোহাম্মদ ইউনূসদের পর্যাপ্ত পরিমাণ টাইম দিবে এই দেশকে সংস্কার করার জন্য, এই দেশের বিভিন্ন বিধিবিধানকে সংস্কার করার জন্য। কারণ এই দেশে প্রতিটি আমলা এমন ভাবে কুলুষিত হয়েছে, তারা এমন ভাবে এই দেশকে কুলুষিত করে ফেলেছেন, এবং তারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাহাড় করেছেন। দেখেন আজকে দরবেশ বাবা দেখেন আজকে সদরঘাটে ধরা পড়েছে, তার লক্ষ কোটি টাকা মানে ঋণ খেলাপির দায় আছে। সে তার বড় বড় কোম্পানি, তার বেক্সিমকো কোম্পানি, তার বড় বড় কোম্পানির নামে হাজার হাজার লক্ষ কোটি টাকা সে তুলে, ব্যাংক থেকে তুলে সেই টাকাগুলো ফেরত দেয়নি।
ঋণ খেলাপি দেখিয়েছে, এইভাবে সে টাকা আত্মসাৎ করেছে। আবার আনিসুল হকের সম্পত্তি প্রায় কয়েক হাজার কোটি গুণ বেড়েছে, কয়েক হাজার গুণ বেড়েছে। সেই লক্ষ কোটি টাকা নিশ্চয়ই এই সমস্ত বিচারের মাধ্যমে তাদের আনা হবে। আমরা বিশ্বাস করি, আমরা সকলেই, আমার ছাত্র জনতা যারা আছে তারা কেউই তাদের গায়ে হাত তুলবে না, বরঞ্চ তাদের বিচারের সম্মুখীন করে তাদের কাছ থেকে যে সমস্ত টাকা, প্রাপ্য টাকা, জনগণের যে টাকার কথা ছিল সেই সমস্ত টাকাগুলো আদায় করে আমাদের দেশকে সুইজারল্যান্ড করার চিন্তা ভাবনা করবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা খুবই বিশ্বাস করি যে এই দেশের জনগণ যেহেতু এই আন্দোলনের মাধ্যমে অনেক বেশি সক্রিয় হয়েছে, সেই সমস্ত যে আন্দোলনের সক্রিয়তা বজায় রাখবে ভবিষ্যতে, যার কারণে আমাদের দেশ খুব চকচক এবং জগজগ হতে পারবে। আপনার আন্দোলনের স্লোগান দেখেন, সিসি হাসিনা লজ্জায় বাসি না, সিসি হাসিনা আমরা তোমায় ভালোবাসি না। তারপরে ভাষা, মানে রাস্তার মাঝখানে, রাস্তার দেয়ালে যে সমস্ত অশ্লীল ভাষায় শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, তাতে আমার মনে হয় না এই সমস্ত ভিডিওগুলো ধারণ হয়েছে, তাতে মনে হয় না আগামী 20 বছরের মধ্যে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সংগঠন মাঠে দাঁড়াতে পারবে। তারা না রাজনীতি, স্বাভাবিক রাজনীতিতে আসা তো দূরের কথা, তাদের যদি এখনো নিষিদ্ধ করা হয় না, কিন্তু নিষিদ্ধ কিন্তু খুব বেশি দূরের বিষয় না। তারা যেভাবে অস্থিতিশীল সৃষ্টি করতেছে, তারা পেগাসাস সফটওয়্যার মাধ্যমে মানুষকে জিম্মি করেছিল, আজকে সেই পেগাসাস সফটওয়্যার মাধ্যমেই তাদেরকে জিম্মি করা হচ্ছে, তাদের ফোনগুলোকে ট্র্যাপ করা হচ্ছে। সেভাবে যেভাবে জঙ্গি তৎপরতা বাড়ানোর জন্য বিভিন্ন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে জেলায় জেলায়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন আমাদের সেনাবাহিনী, আমাদের দেশপ্রেমিক পুলিশ যারা এখন আছে, যারা এখন অ্যাক্টিভ ভাবে কাজ করার শপথ নিয়েছে, সেই সমস্ত মানুষগুলো কিন্তু এখন ঝাঁপিয়ে পড়বে এই সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে। এবং প্রত্যেকটি এমপিকে স্বাভাবিকভাবেই ধরে তাদের বিচার সালিশ করলে তাদের মাধ্যমে টাকাগুলো ফিরিয়ে আনা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমাদের যা ক্ষতি তা হয়ে গেছে। 582 জন রিপোর্টেড এখন পর্যন্ত, প্রথম আলো বলছে যে মারা গিয়েছে। আসলে এই সংখ্যাটা অন্তত হাজারের উপরে, 2-3 হাজার হতে পারে। এবং এখনো অনেক লাশ মর্গে আছে। আজকেও প্রথম আলো, আজকে আমি রিপোর্ট যে ভিডিওটা রেকর্ডিং করতেছি, এই সময় ঢাকা মেডিকেল হাসপাতালে 8টি লাশ মর্গে আছে, সোহরাওয়ার্দী মেডিকেলের 3টি লাশ মর্গে আছে। এই সমস্ত রিপোর্ট গুলো আপনাকে চারা দিবে। এবং যেই ছেলেটাকে পুলিশের সাজোয়া জান থেকে ফেলে দেওয়া হয়েছিল, ওই ছেলেটা তখনও জীবিত ছিল। ওই ছেলেটা বুয়েটে চান্স পেয়েছিল, রুয়েটে চান্স পেয়েছিল, কিন্তু সে বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তি হয়েছিল একমাত্র উদ্দেশ্য নিয়ে যে সে রাজনীতির বাইরে থেকে লেখাপড়া করবে, ভালো বিজ্ঞানী হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তার এই সৌভাগ্য শুধুমাত্র তার বন্ধু বান্ধবকে দেখতে যাওয়ার কারণে এই সৌভাগ্যটা দুর্ভাগ্যে পরিণত হয়েছে। আমাদের এমন একটা দেশ গঠন করেছে, এই দেশের ভিতরে অকাতরে গুলি চলছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, মানুষকে গুম খুম করা হয়েছে, আয়না ঘর সৃষ্টি করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো মানুষের প্রতি যদি মেমোরি লস না হয়ে থাকে, আমাদের বাঙালি জাতি, আমাদের বাংলাদেশি মানুষগুলো সাধারণত মেমোরি লস হয়ে থাকে। তাদের যে স্মৃতিশক্তি, এই স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা খুব কম, তারা খুব অল্পতেই ভুলে যায়। আমি বিশ্বাস করি এই জিনিসগুলো ভুলবে না। আর আমাদের জেনারেশন জি, অর্থাৎ জেন জি অথবা জেনারেশন জেড নামে যেই জেনারেশন উৎপত্তি হয়েছে, এই জেনারেশন গুলো কিন্তু অনেক ভালো মন্দ বুঝতে পারে। সেই ভালো মন্দ থেকেই এই সমস্ত ছেলে মেয়েরা আমাদের যে প্রতিটি সেক্টর দুর্নীতি করাপশন হচ্ছে, সেই সমস্ত দুর্নীতি করাপশনকে 100% রুট আউট করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তাদের উপর অগাধ বিশ্বাস রাখতে চাই, বিলিভ করতে চাই, ফার্ম বিলিভ, কনভিকশন করতে চাই যে তারা আমাদের দেশকে সুন্দর সুচারুভাবে পরিচালিত করবে। আমরা বিশ্বাস করি ছাত্র সমাজের নেতৃত্বে যদি বাংলাদেশের 300 আসনে নির্বাচন দেওয়া হয়, আমরাও প্রয়োজনে যা জনসম্পৃক্ততার কাজে অংশগ্রহণ করব, যাতে করে ছাত্র নেতৃত্ব যেন বাংলার সমাজে, বাংলার এই দেশে পার্লামেন্ট দখল করতে পারে। আপনারা জেনে বিস্মিত হবেন, এই দেশের এত এত মেধাবী স্টুডেন্ট বিশ্বের অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, MIT সব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এবং পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের মানে সিনেটে তারা অংশগ্রহণ করছে এবং পৃথিবীর সব পার্লামেন্ট দখল করতেছে, পার্লামেন্ট কাঁপাচ্ছে। অথচ আমাদের দেশের যে পার্লামেন্টগুলো, এখানে চোর বাটপাররা মনোনয়ন কিনে নেয়, হাজার হাজার কোটি টাকা, আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা মনোনয়ন কিনে, মানে তাদের কোনো অপোনেন্ট থাকে না, আমি ডামি নির্বাচন করে তারা এমপির আসনে বসেন এবং সেই আসনে বসে তারা কি বড় বড় লেকচার দেয়। আজকে দেখেন মাশরাফি আমাদের এই আওয়ামী লীগ সরকার কি লেজিটিমেসি দিয়েছিল। আশরাফির একটা ব্র্যান্ড ভ্যালু ছিল বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে, সেই ব্র্যান্ড ভ্যালুকে সে কিভাবে খুইয়েছে। সে অনেকবার বলেছে আমি থাকলে শেখ হাসিনা থাকলে আমি আছি, আমি থাকলে আমি না থাকলে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা থাকলে আমি নাই, এরকম কথা বলেছে। অথচ সে আজকে ক্ষমা চাচ্ছে।
আমি তো বিশ্বাস করি সে যে লেজির মেশি দিয়ে মানুষকে হাজার হাজার মানুষকে গুম খুন করা হয়েছে, তার জন্য তার জেলে থাকা উচিত। তাকে কেন তার বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না আমার বোধোদয় হয় না। তার বিরুদ্ধে মামলা হবে। সাকিব আল হাসান সে কিভাবে এখনো ক্রিকেটে খেলতে পারে? ক্রিকেট খেলে আমাদের কি হবে? আমাদের জাতীয়তা বোধ, আমাদের বাঙালি জাতীয়তা বোধ, আমাদের মানুষের মধ্যে যে জাগ্রত প্রেম, সেই প্রেম সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি ক্রিকেট খেলে কি করবেন, আপনি ফুটবল খেলে কি করবেন? আমাদের দেশে 42 লক্ষ মানুষ আপনি উচ্চ শিক্ষিত বেকার, যেখানে সেখানে পিএসসির প্রশ্ন ফাঁস হয়, এমন কোন শ্রেণী নেই সেই সমস্ত শ্রেণীর প্রশ্ন ফাঁস হয় না। আজকে আপনি দেখেন, যদি মূর্খ সমাজ দিয়ে ধরেন, যারা মানে শুধুমাত্র পেট পুরে খাওয়ার জন্য মানে কাজ খোঁজে, এই সমস্ত মানুষকে যদি কাউন্ট আনেন, প্রায় 2,03,00,000 মানুষ বেকার আছে। এই সমস্ত দেশেও শেখ হাসিনা কিভাবে প্রশ্ন বাণিজ্য করে লাখ লাখ টাকা প্রশ্ন বিক্রি করে তার প্রশাসনের ছত্রছায়ায় মানুষকে রেখে, মানুষকে বিভিন্ন কোটায় চাকরি দিয়ে তার পক্ষে ডিফেন্স করিয়ে তার পক্ষে ব্যবসা বাণিজ্য করার ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে তাদের হাজার হাজার কোটি টাকা। আজকে বেনজির, মতিউর, আপনার এই আসাদুজ্জামান, বিপ্লব, হারুন, এই সমস্ত মানুষকে আপনার একদিনে গড়ে উঠেছে। এবং এদের যে আশেপাশে যে সমস্ত মানুষ যোগ সাজসে দুর্নীতি করেছে, করাপশন করেছে, যারা লক্ষ কোটি টাকা পাচার করেছে, আমরা এই 17 বছরে অন্তত 11 লক্ষ বিলিয়ন ডলার বিদেশে পাচার হওয়ার রেকর্ড আমরা পেয়েছি। আমাদের দেশের যে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, এই সমস্ত জিনিসগুলো মূল্যস্ফীতি হয়েছে, সেটা 10%-এর উপরে প্রায় বিগত 10 বছর যাবত এসেছে। বিভিন্ন সেন্টার ফর পলিসি ডায়ালগ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, বিভিন্ন জরিপে এই সমস্ত কথাগুলো উঠে এসেছে। আর আমাদের আওয়ামী লীগ সরকার, রাজাকার স্বৈরাচার সরকার, সেই সমস্ত রিপোর্টকে মিথ্যা ভুয়া বলেছেন। আল জাজিরা রিপোর্ট হয়েছে, সেই সমস্ত রিপোর্ট নিয়ে আমরা কথা বলেছি। আমাদের উপরে বিভিন্ন হামলা হয়েছে যে আমরা একসময় এই সমস্ত সংগঠনের সাথে কিছুটা জড়িত ছিলাম কিনা। আমরা যদিও পদ পদবি ধারণ করি নাই, কিন্তু আমাদের যে সংশ্লিষ্ট ছিল, হলে থাকার সংশ্লিষ্টতা ছিল, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও অনেকে কথা বলছে। এবং অনেক নাবুজ দেখেছি, সেই সমস্ত নাবুজগুলো এখনো বিভিন্ন মাধ্যমে এই জিনিসগুলোকে কমেন্ট করে জানিয়ে দেয়, কিন্তু এরা একবারও রিয়েলাইজ করতে পারে না তার কি ভূমিকা ছিল। আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজ থেকে 10 বছর 5 বছর আগে থেকে কথা বলছি, বিভিন্ন চ্যানেলে কথাবার্তা বলেছি, গোপনে আলার আবদালে সেই সমস্ত কথাবার্তা বলেছি, সেই সমস্ত কথাবার্তা তারা আদৌ বলতে পেরেছিল কিনা? বলতে পারে নাই। যেখানে আমাদের জাস্টিসটা করাপ্টেড হয়েছিল, তারা শপথবদ্ধ রাজনীতিবিদ হয়েছিল। আপনি কালামানিকের কথাবার্তা শোনেন, একজন চিফ জাস্টিস ছিল, তার কথাবার্তার মধ্যে ন্যূনতম সৌজন্য বোধ আছে কিনা? তার কথাবার্তার মধ্যে সবকিছু হুমকি। অথচ তাকে দেখলাম যে তার বাসা ভাড়া দেয় না, সে প্রবাসী কোটায়, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে সে চিফ জাস্টিস হয়েছিল। আমাদের এস.কে. সিনহা করাপশনের মানে অন্যতম একটা উদাহরণ ছিল। সে সিলেটের এমসি কলেজে লেখাপড়া করে আমাদের এই মহামান্য সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন। অথচ সেই ওখানে অনেক অনেক অসংখ্য বিচারপতি আছে, আমরা যদি কাউন্ট না করে থাকি তারপরেও দেখবো অন্তত 50, 60, 100 জন বিচারপতি আছে যারা অক্সফোর্ড থেকে লেখাপড়া করেছে, ক্যামব্রিজ থেকে লেখাপড়া করেছে, এবং এই লয়ের উপরেই তারা পিএইচডি করেছে। অথচ তারা নর্মাল বিচারপতি থেকে গেছে চিফ জাস্টিস, এবং যে বড় বড় পজিশন যে জিনিসগুলো ছিল সেই সমস্ত পজিশন গুলোতে হোল্ড করছে কারা? ছাত্রলীগের নেতা পান্ডারা। ধানমন্ডি ল কলেজ থেকে ডিগ্রি নিয়ে তারা আজকে চিফ জাস্টিস হয়েছিল। আপনি দেখেন, এই চিফ জাস্টিস ওবায়দুল হাসান কয়দিন আগে ছাত্রলীগ করা লোক, হ্যাঁ, প্রকাশ্য ছাত্রলীগ করতো, সেই কথাগুলো বলতো। এবং সে মানে চিফ জাস্টিস হওয়ার পরে আমরা দেখলাম যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম এবং সাধারণ সম্পাদক ইনান তাদের যা ফুলের তোড়া দিল, এবং সে যখন ফুলের তোড়া দিচ্ছিল, ফুলের শুভেচ্ছা জানিয়েছিল, তখন কিন্তু সাদ্দামের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। একজন ফৌজদারি মামলার আসামির সাথে কিভাবে ফুলের শুভেচ্ছা মানে আদান প্রদান করা যায়, এটা আমরা নর্মাল পিপলরাও বুঝি, কিন্তু সে চিফ জাস্টিস হয়ে সে বুঝতেছিল না এই বিষয়গুলো। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখবেন আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদ কারা? যারা রাজনীতিবিদ হচ্ছে তারা হলো রাজনীতির নমিনেশন বাণিজ্য করতেছে, নমিনেশন 100 কোটি টাকা কিনে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত মানে টাকা পয়সা খরচ করে নমিনেশন কিনে নিয়ে যায় এমপি হচ্ছে। এবং আদরের দুলালি, অনেক ধনীর দুলালি এমপি হলেও দেখা যাচ্ছে তার ওই 100 কোটি টাকা 200 কোটি টাকা তোলার জন্য সে মানে দুর্নীতি করতে মানে বাধ্য হয়েছে। আপনি হিসাব করে দেখেন, একজন মন্ত্রীর বেতন কত? 1,15,000, সবকিছু দিয়ে আমি ধরলাম 2 লাখ টাকা। যদি 2 লাখ ধরেন, তাহলে বছরে আসে আপনার 24 লক্ষ টাকা, 5 বছরের টাকা আসে 1 কোটি আপনার হলো 20 লাখ টাকা। অথচ সে শুধু নমিনেশন নিতেই 100 কোটি টাকা খরচ করছে। এরকম ঘটনা হর হামেশাই দেখছি আমরা, অনেক পত্রিকায় রিপোর্ট হয়েছে, আমরা আড়ালে আবডালে দেখেছি, আমরা সরকারের উচ্চতর লেভেলের মানুষগুলোর সাথে আমাদের অনেক ধরনের কমিউনিকেশন হইতো, সেই সমস্ত কমিউনিকেশনের মধ্যে এই কথাগুলো বলছি। আমাদের সেলিব্রিটি জগতের দেখেন ফেরদৌসরা, রিয়াজরা কি পরিমাণ দল
দলকানা হয়েছিল নিপুণ, এই সমস্ত মানুষগুলো সরকারকে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের মধ্যে। কি কারণে? এবং সরকারও চেয়েছে এই সমস্ত মানুষগুলোকে কিভাবে ইউজ করা যায়। সাকিব খানকেও সে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে প্রচারের কাজে লাগাইছে। তারা তাদের যে ব্রেন শক্তি, সেই ব্রেন শক্তিকে কাজে লাগাতে পারেনি। এবং অনেক সময় দেখা যাচ্ছে তারা মানে অনেকটা জোরপূর্বক ভাবে পিস্তল ঠেকিয়েও এই সমস্ত ঘটনাগুলো ঘটানো হয়েছে। সেই ক্ষেত্রে বিশেষ তদন্ত মাধ্যমে যদি প্রমাণিত হয় যে তাদের ভিতরে অস্ত্র ঠেকিয়ে তাদের বন্দুকের নলের মানে মাধ্যমে এই সমস্ত ঘটনাগুলো ঘটাতে তারা সাহায্য মানে তাদের করানো হয়েছিল এই সমস্ত ঘটনা, তাহলে সেই ক্ষেত্রে তাদের মাফ করা যেতে পারে। কিন্তু এটার অবশ্যই বিচার বিশ্লেষণ হওয়া দরকার। আমরা বিচার চাই তনু হত্যার, আমরা বিচার চাই ত্বকী হত্যার, আমরা বিচার চাই যে সমস্ত মানুষ গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে। আমি চাই না কোনো মানুষ আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, আর শিবির করুক, জামাত করুক, সে কোনোভাবে গুমের শিকার হোক, কোনোভাবে সে নির্যাতনের শিকার হোক। রিমান্ডের মাধ্যমে যে সমস্ত অপকর্ম চলে সেই সমস্ত অপকর্মের সংবিধানে আছে নাকি সুপ্রিম কোর্টের নীতিমালায় আছে, কোথাও আপনি দেখাতে পারবেন না। কিন্তু একজন মানুষকে ফেসবুক স্ট্যাটাসের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খাদিজুল কুবরাকে আপনারা দীর্ঘ প্রায় 25 মাস জেলে রাখলেন, এটা আপনার ন্যূনতম কনসাইন্স আপনার কোনো কাজে লাগলো না। শেখ হাসিনা সে এমন ভাবে দেশ চালাতে যে কেউ যদি বায়ু ছাড়তে চায় তাকেও যেন তার কাছে অনুমতি নিতে হয়, একটা গাছের পাতা নড়তেও যেন তার কাছে অনুমতি নিতে হয়। ছাত্রলীগের একটা কমিটি হবে, ছাত্র দলের একটা কমিটি হবে, সেখানেও সে হস্তক্ষেপ করার চেষ্টা করতো অনেক সময়। আপনি দেখেন ছাত্রলীগের অনেক জায়গায় কমিটি হয়েছে, 2-3 বছর আগে একটা সম্মেলন হয়, সেই সম্মেলনের কোনো কমিটি হয় না, কারণ টাকা দেয় না, কমিটি হয় না। এরকম আমি অন্তত 20টা রেকর্ড আপনাদের দেখাতে পারবো। ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম এবং ইনান এই সমস্ত ছাত্রলীগের পদ পদবি বিক্রি করে যে পরিমাণ টাকার মালিক হয়েছে, আজকে তারা ভারতে গিয়ে বসে রয়েছে। তাদের যেভাবে হোক বন্দি বিনিময় চুক্তির অধীনে আমাদের তাদের ফিরিয়ে আনতে হবে এবং বিচার সালিশ করতে হবে। তারা যেইভাবে পদ বাণিজ্য করেছে, সেই সমস্ত পদ বাণিজ্য করে এদেশের ছাত্র সমাজকে লেলিয়ে দিয়েছে, নষ্ট করে ফেলছে। আজকে যারা মূল আদর্শ নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, যারা বঙ্গবন্ধুর ভালো দিকটার রাজনীতি করতে এসেছিলেন 1970 সালের আগ পর্যন্ত উনি ভালো রাজনীতি করেছিলেন, সেই রাজনীতির আলোকেই যারা মানে রাজনীতি করার চেষ্টা করেছে, তারাও দেখছে কিভাবে ডিপ্রাইভড হয়েছে। একটা সম্মেলন হওয়ার পরে 3 বছর যায়, 2 বছর যায়, কমিটি পাস হয় না, তাহলে তারা কিভাবে রাজনীতি করবে? তাদের ছাত্র তো থাকে না, 32, 34, 35 বছর হয় তাদের কমিটি পাস হয় না। তারা তাহলে ছাত্রলীগ করবে কবে, যুবলীগ করবে কবে, স্বেচ্ছাসেবক লীগ করবে, আওয়ামী লীগ কবে করবে? সব ক্যাডার ভিত্তিক, লেজুর ভিত্তিক রাজনীতি করার সব বন্দোবস্ত করেছিলেন এই শেখ হাসিনা। অথচ শেখ হাসিনার পক্ষে এখনো সাফাই গাওয়ার অনেক মানুষ আছে আমি দেখছি। কিন্তু আমাদের দেশের তরুণ সমাজ, আমি বলি জেনারেশন জি অথবা জেন জেড, যে কথাগুলো বলি, এই কথাগুলো নিয়ে যদি আমাদের তরুণ সমাজ গুগল করেন বা বিভিন্ন বইপত্র পত্রিকা পড়েন, মৌলানা ভাসানীর জীবন কাহিনী যদি পড়েন, তাহলে বঙ্গবন্ধুর আসল চরিত্র আপনারা বুঝতে পারবেন, শেখ হাসিনা আসল চরিত্র বুঝতে পারবেন। শেখ হাসিনার স্বামী ছিল ডক্টর ওয়াজিদ মিয়া, ওয়াজিদ মিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল না, উনি অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তার বউ প্রাইম মিনিস্টার বলে সে কখনো কথা বলতে পারতো না মুখ ফুটে। আমি এরকম পরমাণু কমিশনের একজন মানুষের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিল যে উনি তার স্ত্রীকে শাসন করতে পারেন, উনি স্ত্রীর কথা মানে উঠবোস করে, এবং স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্কটা তাদের মধ্যে ছিল না। আজকে দেখেন পুতুলের জীবন কাহিনীটা এরকম হয়েছে, আপনি দেখেন জয়ের জীবন কাহিনীটা এরকম হয়েছে। জয় সে বিয়ে করেছে একজন খ্রিস্টানকে, সে তার শরীরে ট্যাটু আঁকায়, সে যে সমস্ত মস্তিষ্কহীন কথাবার্তা বলে, সে কথায় কথায় বলে যে আমি হার্ভার্ড থেকে লেখাপড়া করেছে, তার দলের লোকগুলো বলে, কিন্তু হার্ভার্ড থেকে লেখাপড়া করে যে ন্যূনতম শিক্ষাটা, সেই শিক্ষাটা সে নিতে পারেনি। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের বাঙালিপনার যে সংস্কৃতি, আমাদের দেশের যে বাউল দেশের যে গান, সেই সমস্ত গানগুলোকে, যে সমস্ত কথাবার্তা সেই সমস্ত কথাবার্তাও তারা লালন পালন করতে পারে না। এই সমস্ত মানুষ নাকি ভবিষ্যতের রাজনীতির কাণ্ডারি হবে। আপনারা দেখেন আসলে রাজনীতিবিদ কারা? আপনারা যদি এই প্রশ্ন করেন, রাজনীতিবিদ হলাম যারা যোগ্য ভালো মানুষ কথা বলে, তারা হলো রাজনীতিবিদ। আমরা হলাম রাজনীতিবিদ যারা দেশের প্রতিটি অন্যায়ের পক্ষে বিপক্ষে আমরা কথা বলি, প্রতিটি ন্যায়ের পক্ষে কথা বলি। আমরা ছাত্র সমাজের সাথে ঝাঁপিয়ে পড়ি, আমরা চাকরি বাকরির চিন্তা ভাবনা করি না, আমরা ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করি না। আমরা হলো রাজনীতিবিদ। মানুষের কষ্টে আমরা কষ্ট পাই। 582 জন মানুষকে খুন করার পরেও সে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যে ফেস করবে, সেই সৎ সাহসটা তার নাই। সে কিভাবে নির্বাহী আদেশে এত মানুষগুলো মানে গুম করলো। আজকে আপনি দেখেন আমার থানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়, সেই থানায় আমরা 13 পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে আমরা দেখছি। এই পিটিয়ে মারার পিছনে আপনি কি মনে করেন যে সবসময় এই ছাত্র রাজনীতি বা মানে এই কোটা সংস্কারের রাজনীতি ছিল? তা না। আপনি একটা থানায় যাবেন,
ন্যূনতম জিডিটা যেটা বলা হয় একবার ফ্রিতে জিডি, এই জিডিটাও করে আসতে পারবেন না। এই জিডিটা করার জন্য আপনি বিভিন্ন এসিপি দিয়ে ফোন দেওয়া লাগবে, এসপি দিয়ে ফোন দেওয়া লাগবে, না উপর থেকে ফোন করা লাগবে। অনেক বড় শিক্ষিত হয়ে পুলিশের কনস্টেবলের সাথে আপনি নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন না। নর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে সে আপনাকে মানে বিভিন্ন ধরনের টাকা পয়সার হুমকি দেখাবে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাবে, এই করলে এই হবে, ওই করলে এই হবে। তারাই সব বুঝদার, তারা এমন ভাবে দখল নিয়েছিল, তারা এমন ভাবে স্বৈরাচারী হয়েছিল সেই পুলিশ, সেই পুলিশের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো হয়েছিল। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের সেনাবাহিনী, যে সেনাবাহিনী খুব খুব বুদ্ধিদীপ্ত ওয়ে মানে একটা ট্রানজিশন অফ পাওয়ারের একটা ব্যবস্থা করেছে। দেশপ্রেমের যে সর্বোচ্চ লেভেল, সেই সর্বোচ্চ লেভেলটা এই সেনাবাহিনী দেখিয়েছে আমাদের ছাত্র সমাজের সামনে এবং আমাদের সামনে। আমরা বিশ্বাস করি পরবর্তী বাংলাদেশ প্রতি বিপ্লবের যে সমস্ত কথাবার্তা বলছেন, এই সমস্ত আবাল মার্কা কথাবার্তা মানুষকে বলবেন না। প্রতি বিপ্লব করার জন্য যে সক্ষমতা আওয়ামী লীগের আজ 5% জনসমর্থন নেই। 5 জন মানুষ রাস্তায় গিয়ে আওয়ামী লীগের কথা বলতে পারতেছে না, 20 জন মানুষ আজকে একত্রিত হয়ে কথা বলতে পারবে না। এখন তো তাদেরকে নিষিদ্ধ করে না, নিষিদ্ধ করলে কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন। সুতরাং যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা আজকে সৎ রাজনীতির সাথে আসেন, ছাত্র রাজনীতির সাথে আসেন, বিএনপি রাজনীতির সাথে আপনার থাকতে হবে না। আপনার ন্যায়ের পক্ষে থাকেন। যেই সমস্ত নেতা আপনি টাকা দিবেন নির্বাচন আগে, সেই সমস্ত নেতার সাথে আপনার থাকবেন না। আপনার 500-1000 টাকার বিনিময়ে যেই ভোট আপনি বিক্রি করেন, 5 বছরের যে লাইসেন্স দেন, সেই লাইসেন্সের কারণে আজকে আপনি 50,000 টাকা স্যালারি পেয়েও আপনার সংসার চলে না, আপনি 60,000 টাকা স্যালারি পেয়েও আপনার সংসার চলে না, আপনার দুর্নীতির উপরে আপনার নির্ভর করতে হয়। এই সমস্ত 17 বছরে যেই ঘটনাগুলো ঘটেছে, যে প্রত্যেকটি মানুষ যদি দুর্নীতি করতে পারে তারাই সুখী সমৃদ্ধভাবে জীবনযাপন করতে পারছে। যারা দুর্নীতি করে না তাদের সংসারই চলে না, তারা 2 জন মানুষের সংসার ডাকাতে চালাতে পারবে না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অথচ বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার হয়ে গেছে। কোম্পানির মালিকগুলো রাতারাতি ফুলে পড়েছে, একজনের হাতে 10টা করে ব্যাংক চলে আসছে। তাই এইভাবে এই সমস্ত ঘটনা করে কি আপনি রাজনীতি করতে পারবেন? অ্যাকচুয়ালি তাহলে রাজনীতিবিদ কারা? দেন দীর্ঘ 30 মিনিট যে কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলোর কোনো স্ক্রিপ্ট নাই, এই সমস্ত কথাগুলো আসতেছে ভিতর থেকে। এই সমস্ত কথাগুলো আমাদের এক্সপেরিয়েন্সড হয়েছে গত 17 বছরে, সেই এক্সপেরিয়েন্সের আলোকে এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছি। আপনারা যদি খুব সিরিয়াসলি কথাবার্তা বলেন, কতটা রাগ থাকলে, কতটা অভিমান থাকলে একটা দলের প্রতি মানুষ এত ছিন্নভাবে কথা বলতে পারে, বিচ্ছিন্ন ওয়েতে যা কথা বলতে পারে। আজকে আপনারা এই সমস্ত ধারাগুলো যদি রিসার্চ করেন তাহলে দেখবেন এই বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে এই কথাগুলো জাগ্রত আছে, কিন্তু মানুষ এক্সপ্রেস করতে পারতেছে না। এই এক্সপ্রেস করার একটা মাত্র মাধ্যম ছিল, সেটা হলো রাজপথে নামা। যেই রাজপথে নেমে তারা এটা প্রমাণ দেখালো যে তারা এই সরকারকে চায় না। বিভিন্ন শিল্পী গোষ্ঠী দেখবেন তারা বলছে যে আমরা তাদের ম্যান্ডেট দিয়েছিলাম মাত্র 5 বছরের জন্য, সেই 17 বছর জোর করে ক্ষমতায় রয়েছে। তাদের কোনো রাইট নাই, তার কথা বলার রাইট নেই। প্রতিটি সেক্টরে দেখবেন মাহফুজা নামের মতো সাংবাদিক বারংবার তাকে নির্যাতনের শিকার হয়েছে, নুরুল কবির মতো সাংবাদিক তার বারংবার নির্যাতনের শিকার হয়েছে। যে সমস্ত মানে পত্রিকাগুলো তাদের পক্ষে কাজ করতো, সেই সমস্ত পত্রিকাগুলো ভুলেও যদি কোনো রিপোর্ট করতো সরকারের বিপক্ষে, ওই সমস্ত রিপোর্টের জন্য তাদের জবাবদিহি করতে হতো। প্রথম আলো রোজিনা ইসলাম, তাকে দীর্ঘদিন এই সমস্ত মামলা নিয়ে, এই মানে মিথ্যা মামলা নিয়ে তাকে জড়িত হতে হয়েছে, তাকে কলঙ্কের শিকার হতে হয়েছে। আজকে সব খালাস পেয়ে গেছে। আজকে আপনাদের ক্ষমতা কোথায় গেল? সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি রাজনীতি করতে চান, রাজনীতির মতো রাজনীতি করেন। রাজনীতি হলো রাজার নীতি বা নীতির রাজা, সেটা যদি আপনারা মানেন তাহলে আপনার জনকল্যাণ করার চিন্তা করেন। আপনি মেম্বার ইলেকশন 20 লাখ টাকা খরচ করতে যাবেন, 10 লাখ টাকা খরচ করতে যাবেন। এমপি ইলেকশন আপনি 50 লাখ টাকা খরচ করার স্বপ্ন দেখবেন না। আপনি চিন্তা করুন আমার ইনকাম কত হবে এবং ওই ইনকাম থেকে আমি জনগণকে কি দিতে পারবো। এই সমস্ত চিন্তা যারা করতে পারে আপনি তাদের রাজনীতিবিদ, তাদের নেতা বানান। যদি তাদের নেতা বানাতে পারেন তাহলে তারা রাজনীতিবিদ হয়ে গড়ে উঠবে। আমি প্রথমে যে কথাটা বলছিলাম সেই কথাটাই এখন আসি, যে বঙ্গবন্ধু আসলেই মানে এই দেশের জন্য কি করেছে আমি মনে হয় ইতিমধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি। এই কথাগুলোই আমার আসলে বঙ্গবন্ধু জাতীয় পর্যায়ে নেতা হয়নি। জাতীয় পর্যায়ে নেতা হতে হলে তাকে 70 সাল পর্যন্ত মানে স্বাভাবিক ছিল। 70 সালের পরে যে সমস্ত ঘটনাগুলো সে ঘটিয়েছে, বিশেষ করে 1973 সালে নির্বাচন থেকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আওয়ামী লীগের মধ্যে অন্তত 1000টা বিভাগ হয়েছে এই সমস্ত ঘটনার কারণে। এবং সেটা তাজউদ্দিন খুব ডিক্লারেশন দিয়ে বলেছে আপনাকে শান্তিপূর্ণ উপায়ে অপসারণ করার কোনো পথই রাখলেন না আপনি, তার মানে আপনাকে বিক্ষুব্ধ জনতা আপনাকে পিটিয়ে মারবে। এই ঘটনাটাই ঘটেছিল 1975 সালের 15ই আগস্ট। আজকে যাদের ছাত্র সমাজ আছে, যাদের লেখাপড়া নাই, তারা এই সমস্ত জিনিসগুলো রিসার্চ করে না, জানে না। এরা মানে অবলীলায় কথা বলে যে এই ঘটনা কেন ঘটলো, এই ঘটনা এইরকম হওয়া উচিত ছিল, এইরকম হওয়া উচিত। কিন্তু আপনার ইতিহাস পড়েন, আপনার মৌলানা ভাসানীর ইতিহাস পড়েন। মৌলানা ভাসানী 1976 সালে মারা গেল, বঙ্গবন্ধু 1-2 বছর পরে। উনি বার বলবে যে
ভাসানী বহুবার বলেছে যে এই সমস্ত কাজ তুমি করো না, এই সমস্ত কাজগুলো করলে তুমি জনগণের নিগৃহীত শিকার হবে এবং তোমাকে যে কোনো ভাবে মানুষকে মেরে ফেলে দিতে পারে। কিন্তু সে শেখ মুজিব কোনোভাবে এই কথাগুলো গ্রাহ্য করে নাই। সে সব সময় মানে মাওলানা ভাসানীকে চেষ্টা করছে পাকিস্তানের চর হিসেবে, পাকিস্তানপন্থী হিসেবে বা ইসলামপন্থী হিসেবে, কিন্তু সে একবারও চিন্তা করে নাই এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীর যে সমস্ত কথাবার্তা ছিল, দামি দামি কথাবার্তা ছিল, সেই সমস্ত দামি দামি কথাবার্তা কখনোই শেখ মুজিব শুনতো না। এবং এই যে বঙ্গবীর কাদের সিদ্দিক চটাং চটাং কথা বলে অনেক সময় আমি দেখছি, সে ন্যায়ের পক্ষে বলে অন্যায়ের পক্ষে বলে অনেক সময় দেখছি, হ্যাঁ, কিন্তু সে বাছ বিচার খুব কম করে। কিন্তু তারপরেও সে মানে অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করার মতো তার সাহস আছে এবং সে সমালোচনাকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয় না, মানে চেষ্টা করে সমালোচনা কথাগুলো যেন বলে, মানুষ যেন বলতে পারে। এরশাদ জাতীয় বেইমানি করছে, সেই বেইমানি নিয়েও কথা বলছে, খালেদা জিয়ার বিপক্ষে কথা বলছে, আওয়ামী লীগের বিপক্ষেও কথা বলছে।